আচ্ছা, গতদিন আমরা হচ্ছে বেসিক এইচটিএমএল নিয়ে কথা বলেছিলাম, যেটার মধ্যে আমি W3 Schools নামে একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম। আপনাদের কি স্মরণ আছে এটা? জি ভাই। জি, আচ্ছা। আচ্ছা, আপনারা কি কোনো স্টাডি শুরু করতে পারছেন? জি করেছি হালকা পাতলা ভাইয়া। আচ্ছা, তো এখন থেকে আমরা আসলে কোডের মধ্যেই বেশি থাকবো, মানে কোডের মধ্যেই সব কিছু হবে। আহ, সেই জন্য আপনাদের প্রত্যেকের ল্যাপটপে হচ্ছে একটা প্রজেক্ট আপনাদের হচ্ছে সেটেল ডাউন করে নিতে হবে, যাতে আপনারা প্রতিদিনের প্র্যাকটিসটা প্রতিদিন করতে পারেন এবং আপনার যে জিজ্ঞাসা সেটা যেন আমাকে করতে পারেন। সেটার জন্য গ্রুপ ব্যবহার করতে পারেন, এখানে পোস্ট করবেন। পোস্ট করলে আমি সেটার উত্তর ইমিডিয়েটলি দেওয়ার চেষ্টা করব। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জিজ্ঞাসা করেন, যে যেইভাবে পারেন জিজ্ঞাসা করলে আমার নজরে আসলে আমি সেটার উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর আপনারা সংখ্যায় তো আসলে খুব বেশিও না, দুই একজন জিজ্ঞাসা করলে আমার মনে হয় না যে আমার সমস্যা হবে, আমি উত্তর দিতে পারবো। তো আপনারা যদি অ্যাক্টিভ না হন, আমি আসলে কাজ করে মজা পাবো না, শিখায় মজা পাবো না। যে আমি যদি দেখি যে না আপনারা মানে থাকে না যে ওয়েবসাইটের লিঙ্ক ডেড লিঙ্ক থাকে, আপনারাও যদি ওরকম ডেড হন তাহলে তো শিখায় মজা পাবো না। সো আপনারা চেষ্টা করেন যতটুকু প্র্যাকটিস করলেন, যেই জিজ্ঞাসাটা আসলো আমার কষ্টের ইয়াটা যেন আপনার মানে সার্থক হয় আর কি। আপনারা যেন সেটাকে কাজে লাগাতে পারেন, এটা একটু মাথায় রাখবেন। আপনারা প্র্যাকটিস না করলে আমার এই পরিশ্রমের কোনো মানে নাই, ঠিক আছে? ইভেন আমি দেখি যে আমি বিভিন্ন কিছু গ্রুপে বলতেছি, বাট আপনারা সেটারও রিপ্লাইও করেন না। ব্যস্ততা সবারই থাকে, আমার মতো ব্যস্ত সারাদিন ব্যস্ত থাকা মানুষ মনে হয় খুব কমই আছে। আমি সকাল 7টার থেকে ব্যস্ত হই, রাত্রে 11টা 12টা পর্যন্ত চলতেই থাকে। সো তার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু কথা বলার জন্য। আপনারাও আমাকে ওই ফিডব্যাকটা দিয়েন, আমি খুশি হব। ঠিক আছে, আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে গতদিন আমরা একটা প্রজেক্ট ম্যানেজ করছিলাম, যদি সবার মনে থাকে। সেটা হচ্ছে রিভার্স, এই নামে আমরা একটা প্রজেক্ট মেনটেন করছিলাম। আচ্ছা, আমি একটু এখানে যাই, রিসেন্ট রিভার্স থেকে যাই, ডোন্ট সেভ। আচ্ছা, গতদিন আমরা সম্রাট খান নামে একটা ফাইল তৈরি করেছিলাম, যেটার মধ্যে সম্রাট খান এইচটিএমএল, এটা কোথায় তৈরি করেছিলাম যদি কারো কারো মনে থাকে আর কি, মনে না থাকলেও সমস্যা নেই, আমি আরও একবার ওপেন করতেছি। আচ্ছা, সেটা আমি ডি ড্রাইভে করেছিলাম এবং রিভার্স নামে একটা ফোল্ডার করেছিলাম। সেই ফোল্ডারের ভিতরে সেকেন্ড লেসন, সেই লেসনের ভিতরে সম্রাট খান .html নামে আমরা একটা পেজ তৈরি করেছিলাম। তো ইনিশিয়ালি যখন আমরা একটা সার্ভারে পেজকে মানে আমার ওয়েব পেজ তৈরি করব, তো এরকম আসলে সর্বপ্রথম ফাইলটার নাম সম্রাট খান দিব না, বা হচ্ছে অ্যাবাউট আস পেজ দিব না, অথবা কন্ট্যাক্ট আস পেজ দিব না, এরকমভাবে দিব না। সর্বপ্রথম যে ফাইলটা হবে সেই ফাইলটার নাম হওয়া উচিত index.html, এই নামটা হওয়া উচিত। সবাই একটু নোট ডাউন করে নিন যে সর্বপ্রথম যে ফাইলটা হয়, মূলত একটা ফোল্ডারকে ওপেন করলে দেখেন, খেয়াল করেন, আমি যদি এই ফোল্ডারটাকে ওপেন করি, ধরেন এটা আমি ক্লিক করলাম, ইভেন আমি যদি এখানে HTML নাও রাখতাম, ঠিক আছে, এটা যদি সার্ভার থেকে রান হইতো তাইলে হয়তো কি যে এই ইন্ডেক্স ফাইলটাকেই আলটিমেটলি ও ওপেন করতো, এই ফাইলটাকে ওপেন করতো। যদিও এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে সম্রাট খান আর একটা হচ্ছে index.html। তো আমরা এখানে ফাইল ম্যানেজার দিয়ে সরাসরি এটাকে অ্যাক্সেস করতেছি বলে দেখেন এটা ফাইল ম্যানেজার দিয়ে সরাসরি অ্যাক্সেস হচ্ছে, যেই কারণে আমার এই ইন্ডেক্সটা চিনতে পারতেছে না। বাট এই জিনিসটাই যদি আমি আমার সার্ভারে নিয়ে রাখতাম, যেমন ধরেন এই সেকেন্ড লেসন, এই ফোল্ডারটাকে কপি করলাম আমার সার্ভারের www এই ফোল্ডারটার ভিতরে নিয়ে আমি এটাকে রাখলাম সেকেন্ড লেসন। আমার সার্ভারটা রান আছে কিনা আমি একটু দেখি, হ্যাঁ আমার সার্ভার রান আছে। তো আমি যদি এটাকে এখন অ্যাক্সেস করতে চাই, সার্ভার দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ আমরা হচ্ছে সেকেন্ড লেসন, এটা যদি ওপেন করি দেখেন ইন্ডেক্স, এখানে কিন্তু আসলে আমি কিছু লিখি নাই, ফাইলের নাম লিখি নাই,
কিন্তু ও করছে কি ইন্ডেক্সটাকে ওপেন করছে। এখন এটার প্রমাণ হিসাবে আমি দেখাই আপনাদের। আমরা সেকেন্ড লেসনে গেলাম, ইন্ডেক্স তো এখন ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই, তাই না? তো এইটা আমরা ধরেন এখানে লিখলাম এইটা ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, ধরেন এই কথাটা লিখলাম, লিখে সেভ দিলাম, ক্লোজ করলাম। এইখানে যাই, দেখেন এটাকে রান করি, রিলোড দিলে ওই লেখাটা আসছে, তাই না? ইন্ডেক্স, এইটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, কারণ হচ্ছে ওই ফাইলের মধ্যে আমি এই কথাটাকে লিখছিলাম। আর যখন এটা সার্ভার থেকে রান হয় তখন কিন্তু ও সম্রাট খান ডট মানে এই ডট এইচটিএমএলটাকে ধরে নাই, ও ধরছে কোনটাকে, ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে। যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল না থাকতো, ধরেন এখানে ইন্ডেক্স ডট ওয়ান থাকলো, এটা ইন্ডেক্স ওয়ান ডট এইচটিএমএল থাকলো, তাহলে ও কী করতো দেখেন, পুরো ফাইল ম্যানেজারটাকেই দেখায় দিত, তাই না? দেখেন সেকেন্ড লেসন যে ফোল্ডারটা, ওই ফোল্ডারের ভিতরে কী কী ফাইল আছে সেটা দেখাচ্ছে। একটা হচ্ছে ইন্ডেক্স ওয়ান ডট এইচটিএমএল, আরেকটা হচ্ছে সম্রাট খান ডট এইচটিএমএল। তো দুইটা ফাইলে কিন্তু আমি আলাদা আলাদাভাবে এখানে ওপেন করতে পারবো। একটা ওপেন করলাম এইটা, আরেকটা ওপেন করলাম এইটা। এটা আমি কীভাবে করতেছি, মাউসের যে গোল চাক্কা থাকে এই চাক্কার মাঝখানে ক্লিক করলেই এটা ওপেন হচ্ছে। আবার এটা আপনি ওই সেম কাজটাই রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা দিলেও আপনার এই ফাইলটা ওপেন করতে পারবেন। আচ্ছা, এইবার আসি যে আমাদের আজকের লেসনে আমরা যেই সব বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা আমি আবার একটু ওপেন করি। আমাদের আজকের টপিক ছিল হচ্ছে ডিপ ডাইভ ইনটু এইচটিএমএল। এইচটিএমএল শেখার ক্ষেত্রে আপনারা এখানে বেসিক কিছু স্ট্রাকচারাল কোড আছে, এই জিনিসটা কাইন্ড অফ ধরেন এবিসিডি যেরকম মুখস্থ করছেন, বা স্বরবর্ণ যেভাবে মুখস্থ করেন স্বরেয় স্বরেয়া, বা ব্যঞ্জনবর্ণ যেভাবে মুখস্থ করছেন, এই ব্যাপারটা আপনি মুখস্থ করে ফেলবেন। মানে এইটার আসলে কোনো বিকল্প নাই, ঠিক আছে? ওই বিকল্প নাই বলে এই কয়েকটা জিনিস, ইভেন এটা আসলে মুখস্থ করারও দরকার নাই, এটা জাস্ট আপনি জেনে রাখবেন। এইগুলোর স্ক্যালিটন পাওয়া যায়, যেমন আমরা যদি এইখানে যাই, একদম প্রথম অংশে কিন্তু এই স্ক্যালিটনটা আছে না? আছে। কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি কি, যেই কোনো একটা এইচটিএমএল ফাইল যখনই আমি কাজ করব তখনই ইনিশিয়ালি আমি এই জিনিসটাকে আগে বসাই নেব। যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটার মধ্যে গিয়ে আমরা এটা বসাইলাম। এই স্ক্যালিটনের ভিতরে আমরা হচ্ছে বিভিন্ন সেকশন পেয়ে যাচ্ছি, ইভেন এইটুকুর দরকার নেই, এইটুকু দরকার নেই। এটা হচ্ছে স্ক্যালিটন ডক টাইপ, মানে এখানে হচ্ছে স্মলার দেন, তারপরে হচ্ছে এটাকে কী বলে এক্সক্লেমেটরি, তারপরে ডক টাইপ এইচটিএমএল গ্রেটার দেন, তারপরে হচ্ছে এইচটিএমএল ট্যাগ শুরু হইল, এবং এখানে হচ্ছে হেড ট্যাগ আছে, তারপরে টাইটেল আছে, এরপরে বডি, এরপরে এইচটিএমএল ক্লোজিং। ওই টাইটেলেরও ওরকম ক্লোজিং আছে, হেডেরও এরকম ক্লোজিং আছে। দেখেন এই যে ইস্যুটা, মানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এটা কিন্তু খুব সহজ একটা বিষয়। আমি জানি না আপনারা এখন এটা মানে ইয়া করতে পারতেছেন কিনা, ধারণ করতে পারতেছেন কিনা আপনার মগজে। জিনিসটা খুবই খুবই সাধারণ, আবারও বলতেছি খুবই সাধারণ। কেন সাধারণ সেটা বলতেছি। তো দেখেন, আচ্ছা আমি এখানে একটু পেইন্ট ওপেন করি। এইচটিএমএল কোড লেখার ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাকে একদম মানে কাইন্ড অফ এটা মুখস্থ করতে হবে, একটা হচ্ছে স্মলার দেন, ট্যাগগুলো লেখা হয় স্মলার দেন এবং গ্রেটার দেনের মাঝখানে, এই জায়গাটায় ট্যাগটা লেখা হয়, ঠিক আছে? তার মানে আপনার প্রত্যেকটার ক্ষেত্রে এরকম একটা স্মলার দেন থাকবে, এরকম একটা গ্রেটার দেন থাকবে, ভিতরে থাকবে আমার ট্যাগটা। ট্যাগ কি হইতে পারে, যেমন হেড ইজ এ ট্যাগ, হেড ইজ এ ট্যাগ, তারপরে কি টাইটেল ইজ এ ট্যাগ, ঠিক আছে না? এরকমই তো দেখতেছি। তো আপনারা এই জিনিসটা জাস্ট মাথায় রাখেন, এইচটিএমএল এর এই জিনিসটা শুধু মাথায় রাখেন যে আমরা যখনই কোড লিখি, এইটার কিছু এক্সেপশন আছে। এক্সেপশন এখন আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ইন জেনারেল যে এইচটিএমএল কোড বা ট্যাগগুলো আমরা লিখি, সেটার জন্য একটা স্মলার দেন ব্যবহার হয়, একটা গ্রেটার দেন ব্যবহার হয়। আর যখনই আমরা এডিটর ব্যবহার করি, এডিটর ব্যবহার না করেও কিন্তু কাজ করতে পারতাম, এডিটর ব্যবহার না করেও কাজ করতে পারতাম।
যেমন আমরা নোটপ্যাডেও কিন্তু এই সেম কাজই করতে পারতাম, কিন্তু নোটপ্যাডের সমস্যাটা কি জানেন? নোটপ্যাড আমাকে কোনো কিছু সাজেস্ট করতেছে না, কিন্তু এডিটর আবার করতেছে কি, ওর নিজস্ব ইন্টেলিজেন্স আছে, যেটার মাধ্যমে আমি যখন একটা ট্যাগ লিখতেছি ওইটার এন্ডিংটা কি হবে সেটা ও হচ্ছে অটো বসায় দিচ্ছে। কথা বুঝছেন? যেই কারণে আমরা এডিটর ব্যবহার করি, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নিজের পিসিতে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যাই যে আমরা নোটপ্যাডেও লিখতে পারতাম, না লিখে আমরা এডিটরে লিখতেছি। এই ব্যাপারটা আশা করি আপনাদের সবার কাছে ক্লিয়ার। এবার আসি যে HTML এর ক্ষেত্রে একটা স্মলার দেন, একটা গ্রেটার দেন, এবং এইটার যে এন্ডিংটা হয় সেটার মাঝখানে আবার একটা স্ল্যাশ হয়। এরপরে এটার ভিতরের অংশে যেমন আমরা লিখি টাইটেল, তাহলে এই স্ল্যাশের পরের অংশে থাকবে টাইটেল। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে ইন জেনারেল HTML লেখার স্ট্রাকচার। এইবার আসি কিছু ব্যাপার আছে এখানে। অনেকে করে কি, এসে এই জায়গায় এরকমভাবে লেখে টাইটেল, মানে যে ভুলগুলো হয় সেগুলো আমি বলার চেষ্টা করতেছি এখন। সে এইখানে লিখলো টি বড় হাতের, এইখানে এসে টি বড় হাতের না লিখে ছোট হাতে লিখলো, বা এখানে টি বড় হাতের লিখলো। আচ্ছা, কেউ জয়েন করার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা পরিচয় পরে নিবনি, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তো এখানে যে জায়গায় ছিলাম আমরা, এখানে টি বড় হাতের লিখে আবার এরকমও লেখে অনেক সময় যে স্পেস দিয়ে হেড স্পেস দেয়। কথা বলছেন? এইটা কিন্তু রং, এটা কোনোভাবে রাইট না। দেখেন, আমরা একদম শুরুর দিন থেকে এখন পর্যন্ত যতগুলো আলোচনা করছি, খুব করে খেয়াল করে দেখেন যে আমি যখনই একটা ফাইলের নাম লিখতেছি তখন আমি স্মলার লেটারে লিখতেছি, নট ক্যাপিটাল লেটার, নট ইন ক্যাপিটাল লেটার। কথা বুঝছেন? তো এই জিনিসটা কোডিংয়ের ক্ষেত্রে সব সময়ই ফলো করা হয়। হ্যাঁ, কিছু এক্সেপশন আছে, আমি কোনোভাবেই এখন এক্সেপশন নিয়ে কথা বলতেছি না। ইন জেনারেল রেগুলার যে প্রসেস, সেই প্রসেসটা নিয়ে কথা বলতেছি। আপনারা সবসময়ই ফাইলের নাম লেখার সময় স্মলার লেটারে লিখবেন, যখন কোড লিখবেন তখন স্মলার লেটারে লিখবেন, যখন আপনি ফাইলের নাম লিখবেন উইদাউট এনি স্পেস লিখবেন, স্পেসের বদলে আপনি সেখানে আন্ডারস্কোর ব্যবহার করবেন। এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। কারণ হচ্ছে উইন্ডোজে, লিনাক্সে, ম্যাকে আলাদা আলাদাভাবে ফাইল সিস্টেম কাজ করে, যেই কারণে এগুলো হচ্ছে মানে মেনটেন করে যাওয়াটা এবং প্রোগ্রামিং শেখাটা, মানে আপনি যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি আসলে এই লাইনে কাজ করেন, আমার এই যে আজকের যে লেসনটা, এটা আপনার সারা জীবন মাথায় রাখেন, সারা জীবন আপনার কাজে দিবে। কারণ হচ্ছে গত 13 বছরে আমি যত প্রোগ্রামিং করেছি, আমি কখনো এই জিনিসগুলোর বাইরে যাইতে পারি নাই, সুযোগ হয় নাই। কথা বুঝছেন? হ্যাঁ, আমি আবারও বলতেছি যে কিছু এক্সেপশন থাকে, যেমন হচ্ছে আমরা কিছু কেস আছে। আচ্ছা, সামওয়ান ইজ ট্রাইং টু জয়েন, মিরাজ ভাই। ওকে, যেমন আমরা ক্যামেল কেসেও লিখি। ক্যামেল কেস কি? যেমন সম্রাট খান, এইটা থাকলো, এইটা হচ্ছে ক্যামেল কেস, মানে উটের যে ইয়ের অংশটা থাকে, ওই একটা কি বলে এটাকে, যাই হোক, উটের যে উঁচু অংশটা থাকে গলার উপরে, সেটাকে এইখানে ইন্ডিকেট করতেছে কে দিয়ে। তার মানে হচ্ছে স্মলার দিয়ে শুরু হইল, গ্রেটার দিয়ে গ্রেটার দিয়ে অন্য আরেকটা শব্দ স্টার্ট হইল। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি ক্যামেল কেস। যদিও ক্যামেল কেস আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, বাট ইনিশিয়ালি এগুলো কোনো কিছুর ভিতরে আপনারা যাবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন স্মলার কেসে ব্যাপারগুলোকে লিখতে। যদি আদতে শব্দকে আলাদা করতে হয়, সেই ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করবেন। এটা গেল একটা ইস্যু। আচ্ছা, এরপরে আবার আসি HTML কোড লেখার ক্ষেত্রে এই যে বেসিক স্ট্রাকচারটা, এটা মুখস্থ করবেন বা কোনো জায়গায় স্টোর করে রাখবেন, ওইটাকে জাস্ট কপি করে নিয়ে প্রতিবার বসাবেন। বসানোর পরে আপনার মেইন কাজটা শুরু করবেন বডি ট্যাগের ভিতরে। এইটুকু কি আপনারা ক্লিয়ার?
সবাই একটু সাউন্ড দিন। জি ভাইয়া জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এইবার আসি কোডিংয়ের আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন আমরা এডিটরের মধ্যে কোড লিখব, দেখেন এখানে কিছু কাহিনী হচ্ছে। আমি জাস্ট কয়েকটা কোড লিখবো এখন, আপনারা শুধু দেখেন, আর কিছুই না, আমি কোনো সাউন্ডও করবো না। আচ্ছা, এক্সেপশনটার মধ্যে যাব না আমরা। তারপর হচ্ছে ইউএল এলআই। আচ্ছা, এই পর্যন্ত আমি লিখলাম। এই যে আমি কোডটা লিখতেছি, ঠিক আছে, এইখানে কিন্তু ও অটো সাজেস্ট করতেছে, তাই না? খেয়াল করছেন তো? এই ব্যাপারটা তো খেয়াল করছেন? জি ওকে। ভাইয়া এইখানে যখনই আমি কোড লিখতেছি আর আরও একবার লিখি, ধরেন এখানে আমি লিখলাম H3, দেওয়ার পরে আমার কার্সরটা কোন জায়গায় আসছে? দুটো ট্যাগের মাঝখানে চলে আসছে। এক্স্যাক্টলি। যখনই আপনি কোড লিখবেন, HTML কোড অ্যাটলিস্ট, মানে HTML কোডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাগ লেখার শেষে মাঝখানে চলে আসতে হবে। যদি ধরেন এটা তো এখানে সাজেস্ট করতেছে বলে এরকম, যদি সাজেস্ট না করতো এমন হইতে পারে না যে আপনি সার্ভারে বসে বসে কাজ করতেছেন, ওখানে তো এডিটর নাই, আছে সার্ভারে সরাসরি বসে কাজ করতেছেন, সেক্ষেত্রে তো এডিটর নাই। তাহলে আপনাকে কী করতে হবে? এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টেই আপনার ওখানে অ্যাপ্লাই করতে হবে, এই কনসেপ্টটাকেই ওখানে অ্যাপ্লাই করতে হবে। আমি ওখানে ধরেন এইভাবে লিখলাম H1, ঠিক আছে, তারপরে H1 শেষ করলাম, মাঝখানে আসলাম, এবার আমি লিখলাম সম্রাট খান। আবার দেখেন পি লিখলাম, পি ক্লোজ করলাম, মাঝখানে আসলাম, এখানে লিখলাম যে এমডি নিপু। আবার দেখেন এখানে পি লিখলাম, এটাকে ক্লোজিং করলাম, আবার ভিতরে আসলাম, ঠিক আছে, এসে আমি এখানে লিখলাম যে নাবিহা। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি? জি বারবার আমাদের মাঝখানে আসতে হচ্ছে। এক্স্যাক্টলি। যখন এটা এডিটরে কাজ করতেছেন, ইটস ইজি টু নেভিগেট, কারণ হচ্ছে ও নিজেই ধাক্কা মেরে ওখানে নিয়ে যাচ্ছে আমার কার্সার। সো কার্সার ইজ প্রিপেয়ার টু রাইট সামথিং ইনটু দ্য হচ্ছে ট্যাগ। ও কিন্তু নিজেই আমাকে সেটেল ডাউন করে দিচ্ছে আমার কার্সারটা কোন জায়গায় থাকবে। আমি তখন করতেছি কি, জাস্ট একটা এন্টার দিচ্ছি, আমার কিবোর্ডের একটা এন্টার মারতেছি। আবার দেখেন, খেয়াল করেন, ইভেন সাউন্ডটাও খেয়াল করেন যে আমার এখানে কি সাউন্ড আসতেছে। দেখেন এখানে আমি H1 লিখলাম, এন্টার দিলাম, ক্লোজিং করতেছি, জাস্ট গ্রেটার দেনটা দেওয়ার সাথে সাথে ও কিন্তু এটা বসায় দিছে। বসায় দেওয়ার পরে আমার কার্সারটাকে ও মিডলে রাখছে। এরপরে আমি জাস্ট হচ্ছে একটা এন্টার দিছি, আমি জাস্ট কি করছি, একটা এন্টার দিছি। এন্টার দেওয়ার সাথে সাথে ও করতেছে কি, আমাকে এখানে জায়গা দিচ্ছে টু রাইট সামথিং, তাই না? তাহলে দেখেন, যদি এই প্যাটার্নটাকে আপনি মনে রাখেন, তাহলে আপনার HTML কোড লেখাটা নির্ভুল হবে, সর্বদা নির্ভুল হবে। তো সেটার জন্য এখন আপনি যে কোনো কোড, একটা একটা যদি মনে করেন অন্য কারো ওয়েবসাইট ওপেন করছেন, সেখানে গিয়েও আপনি কোডকে রিড করতে পারবেন, ধরতে পারবেন, বুঝতে পারবেন যে ওরা আসলে জিনিসটা কিভাবে লিখছে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, ধরেন আমরা যে কারো একটা ওয়েবসাইটে যাই, যে ধরেন আমরা ডেইলি সবুজ নিশান এই ওয়েবসাইটটাতে গেলাম, আমরা একটা নিউজের পাতা ওপেন করলাম। আচ্ছা, আমরা রাজনীতিতে যাই, এখান থেকে এইটা ওপেন করলাম, ধরেন এটা একটা নিউজ, ঠিক আছে। তো এই নিউজের যে পাতাটা, এটা আমরা রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স কন্ট্রোল, এটা কিন্তু ব্রাউজারে আছে আমি, হ্যাঁ,
রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স এটার মধ্যে যদি যাই, অথবা কন্ট্রোল ইউ যদি চাপ দেই, তাহলে ও করবে কি, আমাকে কোডটা দেখাবে। দেখছেন আমাকে কি করতেছে, কোডটা দেখাচ্ছে, ঠিক না? আচ্ছা, এখানে দেখেন লাইন র্যাপ দিয়ে যদি আমরা দেখি, তাহলে এটা এইভাবে আসবে। আচ্ছা, কেউ একজন অ্যাড হওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, এই কোডটা তো একটু জটিল, এটা দেখায় লাভ নাই, সহজগুলো দেখাই। জাস্ট সহজভাবে কিভাবে দেখাবো, এই যে দেখেন ব্রাউজারের আমি রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স যে জায়গায় ছিল তার ঠিক নিচ অংশে আরেকটা আছে ইন্সপেক্ট। এটা হচ্ছে ক্রোমে এই নাম, কিন্তু ফায়ারফক্সে হয়তো অন্য নাম থাকতে পারে। ঠিক আছে, এটা নিয়ে ভরকানোর কোনো কারণ নাই। আমরা যখন ইন্সপেক্টে ক্লিক করব, করার সাথে সাথে ও হবে কি, আমাকে এরকম একটা মানে হাফ উইন্ডো ওপেন করে দিবে। দেখছেন? তো এটা আমি আবার করতে পারি কি, এরকম নেভিগেট করতে পারি, বড় ছোট করতে পারি। আচ্ছা, দেখছেন এটা কিন্তু আমরা নেভিগেট করতে পারতেছি। কিভাবে করলাম আবারও দেখাচ্ছি। আমি ব্রাউজারে যাব, রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, করার পর ইন্সপেক্টে ক্লিক করব। করার সাথে সাথে আমার কাছে একটা হাফ উইন্ডো ওপেন করবে। এখানে একটু সাউন্ড মিউট করে নিতে হবে কামরুল ভাই। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন ও কিন্তু কি করছে, এখানে HTML ডক টাইপ এগুলো তো আছে। তারপরে দেখেন হেড ট্যাগ, এরপরে দেখেন আরেকটা আছে বডি ট্যাগ, তাই না? সেম জিনিসগুলোই কিন্তু আমরা কি করতেছি, এখানে লিখতেছি। হ্যাঁ, দেখেন এই এডিটরের আবার একটা সুবিধা আছে। আপনি কোড ভুল লিখতেছেন না সঠিক লিখতেছেন, সেটা ধরারও আবার একটা ওয়ে আছে। সেটা কি, এইখানে দেখেন আপনার কলাপস এবং এক্সপান্ড করা যায়। খেয়াল করছেন? কলাপস এবং এক্সপান্ড করা যায়। তো এটা দ্বারা যদি ক্লোজিংয়ে ভুল থাকে, তাহলে ও হবে কি, সঠিকভাবে এটাকে ক্লোজিং করতে পারবে না। যদি ভুল না থাকে, নির্ভুল থাকে, সেই ক্ষেত্রে ও করতে পারবে। কথাটা বুঝছেন? ওকে, দেখেন আমি এবড়ো তেবড়ো অনেক কথা বলতেছি মনে হয়, আপনারা কি বুঝতে পারতেছেন নাকি? জি ভাইয়া, হ্যাঁ, বুঝতেছি। বোঝা যাচ্ছে। আচ্ছা, আমাকে একটু ব্রেক দিয়েন, মুখ ব্যথা করতেছে। আচ্ছা, বলতেছিলাম যে যদি নির্ভুল থাকে, সেই ক্ষেত্রে এটাকে ক্লোজিং করা পসিবল, মানে এটা কলাপস হবে আরামসে। কিভাবে হবে দেখেন, বডি আর বডি দেখাচ্ছে, কিন্তু বডির ভিতরে যা আছে সেটা কিন্তু দেখাচ্ছে না। দেখাচ্ছে কি? দেখাচ্ছে না। আবার হেডের ক্ষেত্রে যান, সেম। কিন্তু যদি সিঙ্গেল লাইনে থাকে, তাহলে দেখেন এখানে কিন্তু ওই কলাপস করার যে অ্যারো চিহ্নটা, সেটা কিন্তু আর দেখাচ্ছে না, তাই না? তো এইভাবেও আপনি আপনার কোডে ভুল আছে কি নাই সেই জিনিসটা কিন্তু ধরতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস আরও একবার রিপিট করি। এটা আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলেছি, আবারও বলতেছি। সেটা কি, দেখেন কোড লেখার সময় আমরা HTML কোড লেখার সময় স্মলার দেন, গ্রেটার দেন, স্মলার দেন, গ্রেটার দেন দিলাম। তারপরে হচ্ছে আমার একটা স্ল্যাশ থাকবে, এরপরে আমি আমার ট্যাগ লিখব। যেমন ধরেন ট্যাগ হইতে পারে কি, OL ইজ এ ট্যাগ, OL ইজ এ ট্যাগ। মাঝখানে কিন্তু আমি চলে গেছি, এইটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঠিক সেম জিনিসটা HTML কোড লেখার ক্ষেত্রে আপনারও হইতে হবে, এর কোনো বিকল্প নাই। HTML কোড লেখার ক্ষেত্রে এইটার কোনো বিকল্প নাই, যে আপনি যখনই কোড লিখবেন, H1 লিখলাম, মাঝখানে চলে গেল কার্সার, এন্টার দিলাম, এখানে আমি আমার ভ্যালু লিখলাম। এটুকু বুঝছেন সবাই? সমস্যারে বলেন। বুঝছি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকেন, দেখেন আমি এই জিনিসটা বারংবার কেন রিপিট করলাম, এটার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হচ্ছে HTML কোড যে কত সহজ, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই জিনিসটা রিপিটেডলি 3বার বললাম। ইভেন এখনও টিল নাও আমি এটা নিয়ে কথা বলতেছি। HTML ট্যাগ লেখা অত্যন্ত সহজ এবং শেখা অত্যন্ত সহজ।
মাত্র দুইটা ভ্যারিয়েশন আছে, দুই ধরন। একটা হচ্ছে যার স্টার্টিং হয় ট্যাগ দিয়ে এবং ওই ট্যাগ দিয়েই এটার ক্লোজিং হয়। এটুকু বুঝছেন কিনা? জি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আরেকটা ধরন আছে, সেটা কি? যার স্টার্টিং এরকম, ক্লোজিংটা এরকম। মানে স্টার্টিং হচ্ছে একটা স্মলার দেন দিয়ে স্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে এটা শেষ। দুইটা ধরন, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আরেকটা। দুইটা ধরনের HTML কোড লিখতে হয়, দুইটা ধরনে। তো এক্সেপশন খুবই কম, সংখ্যায় খুবই কম। তাও কয়েকটা আমি বলে দিই আপনারে। যেমন ধরেন HR মানে হরিজন্টাল রুল, তারপর হচ্ছে BR মানে ব্রেক, IMG এটা আরেকটা, তারপর হচ্ছে গিয়ে আরও কয়েকটা আছে, এটা এখন আমার মাথায় আসতেছে না, আসলে পরে আবার আপনাদেরকে বলবো। তবে মোস্ট ইউজড তিনটা কোডই আছে, একটা হচ্ছে HR, একটা BR, একটা ইমেজ। মানে ইমেজটা তো প্রতিনিয়ত ব্যবহার করি, ব্রেকটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, HRটাও আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। ঠিক আছে, HR এর কাজটা কি দেখেন, আমি যদি এখানে HR লিখি, এটা হরিজন্টাল একটা রুল তৈরি করবে। আমরা একটু ব্রাউজারে যাই, এই পেজটা ওপেন করছিলাম আমরা এখানে index.html, দেখছেন এটা একটা হরিজন্টাল লাইন তৈরি করছে না পুরা পেজ জুড়ে, লেফট টু রাইট। তো এইটা হচ্ছে HR এর কাজ। আরেকটা আছে কি, আরেক ধরনের কোড, যেমন এটা হচ্ছে BR লিখলাম, ব্যাকস্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিলাম, গ্রেটার দেন দিলাম, ক্লোজ। এই ব্রেকের মানে হচ্ছে একটা মানে লাইনের ব্রেক করবে, উপরে একটা লাইন থাকবে তারপরে আরেকটা ব্রেক করবে। এটা লাইন না হলে আপনি আসলে বুঝবেন না। ধরেন আমি এখানে লিখলাম সম্রাট ইজ এ প্রোগ্রামার, ধরেন এই কথাটা লিখলাম, ওকে। আচ্ছা, এইটার পরে আমি আরেকটা জিনিস লিখি যে সগির ইজ হিজ ফ্রেন্ড, ধরেন এই কথাটা লিখছি। ও আমরা তো সঠিক জায়গায় নাই মনে হয়, কোন জায়গায় আছি? সেকেন্ড লেসন, ও এই যে আছে, দেখছেন? তো এইখানে দেখেন আমার যদি একটা ব্রেক দরকার হয়, যে এই লাইনটা উপরে থাকবে, এই লাইনটা নিচে থাকবে, ঠিক না? ওকে, সেটার জন্য আমরা উই ক্যান ইউজ ব্রেক হিয়ার। এগুলো আমি ক্লোজ করে দিই, দেখেন ব্রেক, বুঝছেন তো নাকি? কেউ একজন বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন যে আমার কাছে এক্সেপশন মাত্র মানে একটা ধরন এক্সেপশন আছে তিনটা, মানে মোস্ট ইউজ তিনটা এক্সেপশন আছে। তো এই জিনিসটা আপনি এটা নিয়ে বদার্ডই হবেন না, এক্সেপশন যেটা ওটা নিয়ে আপনি বদার্ডই হবেন না, এটা অভ্যস্ততার মধ্যে চলে আসবে। তাহলে এই এক্সেপশন যেটা গেল এটা তো বাদ, এটা ছাড়া যে বাকি অংশটা থাকে সেটা কি, যে স্মলার দেন দিয়ে শুরু হবে, গ্রেটার দেন দিয়ে প্রথম ট্যাগের অংশটুকু শেষ হবে, এরপরে মিডলে আমার ভ্যালু হবে, ডান সাইডে আমার কি হবে, একটা স্মলার দেন স্টার্ট হবে, স্ল্যাশ পড়বে, তারপরে গ্রেটার দেন দিয়ে এটা এন্ড হবে। আশা করি এইটুকু বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। এইবার আসি যে আমাদের মূলত কোন ট্যাগটা কোন কাজে ব্যবহার হয়। আমরা তো প্যাটার্ন শিখে গেছি, এবার হচ্ছে ওই প্যাটার্নের ভিতরে কোনটার কি কাজ সেই জিনিসটা আমাদের জানা জরুরি। আমার রাইট? ইয়েস। ওকে, তো এই যে প্যাটার্নটা আমরা শিখলাম, এই প্যাটার্নের ভিতরে এখন আমরা নানান ভ্যালুজ বসাইতে থাকবো। এখন এই ভ্যালুগুলো সব কি আমার মুখস্থ আছে? কাজ করতে করতে অনেক কিছুই মুখস্থ হয়েছে, বাট সব কিছু মুখস্থ আমি করি নাই, এটা অটো হয়ে গেছে। তো এটার জন্য শুরুতে কি করতে হবে, আপনাকে অন্যের দ্বারস্থ হইতে হবে, অন্যকে W3 স্কুলস অথবা ChatGPT, যেটা আমি শুরুতে বলছিলাম। তো এই জন্য আপনি করবেন কি, আরেকজনের ওয়েবসাইট দেখবেন, তার কাছ থেকে দেখবেন যে ও ডিজাইনটা কিভাবে করছে, ওই জিনিসটা কিভাবে ও কোডটা লিখলো, কোন জায়গায় কোন কোডটা লিখছে, কেন এটা এরকম হইলো, এই প্রশ্নগুলো নিজের ভিতরে জেনারেট করতে থাকবেন। যত বেশি এটা আপনি করবেন
তত ভালো প্রোগ্রামার আপনি হতে থাকবেন। আচ্ছা, এবার আমি যাই যে আমি এই যে কথাটা বললাম এটা আমি অ্যানালাইসিস কিভাবে করি বা অন্যের থেকে আমি জিনিসটাকে কিভাবে নকল করি, এই নকলটা আমি আগে আপনাকে শেখাই, কাজ আমি আপনাকে পরে শেখাই, নকলটা আমি কিভাবে করি সেটা আগে শেখাই। ওকে, ধরেন আমি যাচ্ছি কোথায়, stripe.com, এটা আমি আগে বলছি আমার খুব পছন্দের একটা ওয়েবসাইট। তো এইখানে দেখেন, এখানে আসলে এটা যাওয়ার আগে আরেকটা জিনিস বলি, একটা পেজে কয়টা H1 ব্যবহার করা যাবে, কয়টা H3 ব্যবহার করা যাবে, বা কয়টা H2 ব্যবহার করা যাবে, কেন করা যাবে না, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমি থ্রু আউট দ্য লেসেন্স আমি এগুলো বলতে থাকবো। দেখেন আমার কথাগুলো আমি যেগুলো বলতেছি আমার এটা 13 বছরের অভিজ্ঞতার বিষয়াদি বলতেছি। আপনি বিশ্বাস করেন, যত ট্রেনিং যারাই করায় আমি দেখছি ইউটিউবে বা অন্যান্য জায়গায়, মোস্ট অফ দ্য ব্যক্তি এইসব মানে ডিপ থিঙ্কিংগুলো বা ডিপ ব্যাপার স্যাপারগুলো বলে না। যেই কারণে আমি চিন্তা করতেছি যে আপনাদেরকে যখন আমি জিনিসগুলোকে দিব, রিয়েল টাইম যে জিনিসটা আসলে আমি এক্সপিরিয়েন্স করেছি সেই জিনিসটাই আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব, যাতে এটা আপনার পরবর্তীতে মাথায় থাকে এবং এটা আপনার কাজে লাগে। তো ওইসব বিষয়গুলো আমি আলোচনা করব। তার আগে বললাম যে নকল করা শেখাই। তো একটা ওয়েবসাইটে যখন আপনি দেখবেন, সেই ওয়েবসাইট থেকে কোডগুলোকে নকল করতে গেলে আপনাকে অবশ্যই ব্রাউজারের এই টুলটাকে ব্যবহার করতে হবে, ইন্সপেক্ট, যেটাকে আমরা ডেভেলপার টুল বলে চিনি। এইটা হচ্ছে ডেভেলপার টুল। তার মানে এই যে ব্যাকএন্ড মানে বিহাইন্ড দ্য সিন যে কোডগুলো তৈরি হচ্ছে সেগুলোর HTML ভার্সনটা আমরা এই ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে ধরতে পারি ফ্রম দ্য ব্রাউজার। ঠিক আছে? তো ধরেন আমি এই লেখাটা আছে, রাইট, ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার টু গ্রো ইওর রেভিনিউ। ধরেন আমি এই লেখাটাকে ইন্সপেক্ট করতে চাই, তাইলে আমি করব কি, এইটার যে কোনো জায়গায় ধরেন এই মিডিলেই যাই, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, করার পর দেখেন এই লেখাটা চলে আসছে, আছে না ভিতরে? বলেন কেউ। আছে আছে। হ্যাঁ, তো এই যে দেখেন ডিভটা শুরু হইলো, ডিভটা এটা কি ক্লোজিং হলো। যে কোনো ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক করলে আসে? হ্যাঁ, কিন্তু এখানে আবার কাহিনী আছে, কিছু কিছু ওয়েবসাইট আবার এই রাইট বাটনে ইন্সপেক্ট এটা বন্ধ করে রাখে, বুঝছেন? তখন এটা আপনি পারবেন না। সেটার জন্য আবার হতাশ হয়ে লাভ নাই, সেটারও বুদ্ধি আছে। এটা আপনি যখন কোড লিখতে থাকবেন, ঠিক আছে, আপনার কাছে মেলা পথ বাইরে যাবে, আপনি নিজেই বুঝবেন যে এটা কীভাবে ইন্সপেক্ট করতে পারবেন। ও এখানে জাভাস্ক্রিপ্ট বন্ধ করছে, আমি করব কি, এই ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট বন্ধ করে ওর কোডকে রিট্রিভ করবো, এরকম করা যায়। কথা হচ্ছে? ভাইয়া নকল করে শিখাবেন বেশি বেশি। হ্যাঁ, এই তো নকল করা শেখাচ্ছি। তো দেখেন এখানে লেখা আছে কি, যে ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার টু গ্রো ইওর রেভিনিউ, এই লেখাটা আমি এখানে পাইছি না? পাইছি। কিন্তু আবার এখানেও আছে, এখানেও আছে। ও এখানে 3টা কালারের কম্বিনেশন করার জন্য কিন্তু আদতে এইভাবে লিখছে, যদিও আমরা এত জটিলতার ভিতরে এই মুহূর্তে যাব না। দেখেন আমরা যদি একদম শুরুরটা ধরি, এখানে একটা H1 ট্যাগের ভিতরে এগুলো ভুলে যান, মানে এখানে ক্লাস আছে, অমুক আছে, তমুক আছে, এগুলো ভুলে যান, ওগুলোর মধ্যে আমি একটু পরে যাচ্ছি। H1 একটা ট্যাগের ভিতরে ও একটা টেক্সট লিখছে, তাই না? H1 ট্যাগের ভিতরে একটা টেক্সট লিখছে, তাইলে আমরা এইটাকে যাব, রাইট বাটনে ক্লিক করব, কপি এলিমেন্ট। দেখছেন, দেখেন এটাকে আমি কপি করতে পারতেছি, কপি করে এখানে আইনা বসাইতে পারবো। দেখেন বসে গেছে। এটুকু কি সবাই ক্লিয়ার কিভাবে কপি করলাম? জি ক্লিয়ার। আচ্ছা, এইটা ভুলে যান, এই যে নীল নীল কালার, নীল লাল, এটা ভুলে যান। এটা তো আমি কপি করতে পারলাম, কোথা থেকে করলাম? আরেকজনের ওয়েবসাইট থেকে করলাম, রাইট? তো এইভাবে আমরা করি কি, অনেক সময় দরকার হয় যে খুব কুইক ম্যানারে ক্লায়েন্ট একটা ডিজাইনকে কপি করার কথা বলে না অনেক সময়, যে দ্রুত করে দেন আমারে, হ্যাঁ আমার হাতে 2 দিন সময়, এটা করে দেন কাজ। তখন আমরা করি কি, বড় অঙ্কের অ্যামাউন্ট চার্জ করে তাকে 2 দিনের ভিতরে কাজটা করে দিই। তখন আমরা আসলে আলটিমেটলি কোড নিজ হাতে লিখি না, তখন কি করি, আরেকজনের যে ওয়েবসাইটটা দেখাইছে ওর কোড কপি করা শুরু করি।
কপি করে করে এনে বসায় তারপরে আমি ডিজাইনকে মানে ম্যানিপুলেট করতে থাকি যে আচ্ছা ঠিক আছে ও এখানে এটা বসাইছে এটা বসাইছে এটা বসাইছে ওকে ফাইন, ওর ওই ডিজাইনের কোডও আমরা কপি করতে পারি। দেখেন আমরা যদি এইটার মধ্যে যাই, দুইটা অংশ আছে, এখানে দুইটা অংশ আছে তাই না, একটা অংশ ডান দিকে একটা অংশ বাম দিকে। বাম দিকে আছে HTML, ডান দিকে আছে CSS। দেখেন এখানে লেখা আছে স্টাইলস। ক্লিয়ার? আপনারা মাঝে মধ্যে একজন দুইজন সাউন্ড করেন। আচ্ছা, তো আমরা এইখান থেকে চাইলে ধরেন এইখানে আমি চাই এই পুরা সেকশনটাকেই কপি করব, তাইলে কিন্তু আমি পুরা সেকশনটাকেই কপি করতে পারবো। ঠিক আছে, এইখানে কপি এলিমেন্ট, তার মানে এই সেকশনের ভিতরে আন্ডারে যা আছে সবই কপি হবে। তার মানে ইভেন আমি যদি তাহলে এইটা করি যে আমরা একদম ডক টাইপের এই জায়গা থেকে HTML এর অংশটাকে কপি করব। দেখেন কপি করলাম, এখানে নিয়ে আমি করলাম কি পুরো জিনিসটাকে বসাই দিলাম। দেখেন পুরো পেজটাই কপি হয়ে গেছে। এইদিকে ভালো করে খেয়াল করেন, দেখছেন হয়েছে না? জি ইন্ডিভিজুয়াল একটা সেকশনকেও আমরা কপি করতে পারবো চাইলে, আবার চাইলে পুরো পেজকেও কপি করতে পারবো বা একটা ডিভকেও করতে পারবো। এইখানে দেখেন একটা ব্যাপার আছে, এই যে আমি তখন আপনাদেরকে বলতেছিলাম না যে কলাপস করা এবং হচ্ছে এক্সপান্ড করা, দেখছেন এই খেলাটা কিন্তু এইখানেও আছে, ভালো করে খেয়াল করেন, আছে না এখানে এই খেলাটা? দেখছেন এখানেও কিন্তু আছে। তার মানে যতদিনই আপনি কাজ করবেন অন্তত HTML নিয়ে, শুধু HTML না, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই খেলা জমে থাকবে, সবসময় আপনার সাথে থাকবে। তার মানে এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আপনাকে এটা জানতে হবে। এবার আসি আমরা HTML এর কিছু বেসিক কোড নিয়ে কথা বলি। ঠিক আছে, আমরা গতদিন হেডিং নিয়ে কথা বলছিলাম, রাইট? H1 থেকে H6 পর্যন্ত ডিফল্ট 6টা হেডিং আছে। তো আমরা যাই, এইটা আমরা হেডিং 1 নামে দিলাম। আমরা এখন শুধু একটার পর একটা কোড বসায় যাব এবং দেখব কোনটার কি কাজ। ঠিক আছে, ওকে। তো আমরা H1 বসাইলাম, তারপরে এইটাকে আমি H2 বসাই, সরি H2 বসাইলাম, H2 আমরা একটু ব্রাউজারে দেখি কি অবস্থায় দাঁড়াইলো। এটা না, এটা ক্লোজিং, এটা দিই, এটা H1, এটা H2। আচ্ছা, এখানে H1 আরেকটা আছে ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, এটা আমরা রিমুভ করে ফেলি। আচ্ছা, এইবার আমরা এই জিনিসটাকেই জাস্ট রিপিট আরও দুইটা বানাই, আচ্ছা এইটাকে আমরা বানাই 3, এটাকে বানাই 4, 5, 6। দেখেন ভ্যালু আপনি এখানে ব্যবহার করছেন 6, বাট ভ্যালু ব্যবহার করছেন হচ্ছে হেডিং 2। হ্যাঁ, এখানে আপনার এটা হচ্ছে ইউজারের লেখা যে কোনো তথ্য হইতে পারে, এটা এনি ইনফরমেশন হইতে পারে। ওকে, আচ্ছা এখানে যাই, দেখেন একটা আছে H6 যেটা, এটা সবচেয়ে ছোট, H5 তার চাইতে একটু বড়, এইভাবে করে উপরের দিকে আছে। মানে এরকম আমার হেডিং আছে কয়টা? 6টা। এইবার আসি যে আমরা একটা ডকুমেন্টকে যদি অ্যানালাইসিস করি, যেমন ধরেন আমরা যদি লরেম ইপসাম বলি, লরেম ইপসাম কন্টেন্ট, এই ওয়েবসাইটটাতে যাই। আচ্ছা দেখেন এইখানে কি হয়েছে, এই লেখাটুকুর দিকে খেয়াল করি। এখানে দুইটা কলাম আছে, am I right? এখানে একটা কলাম, এখানে একটা কলাম, দুইটা কলাম আছে। আচ্ছা, এখানে একটা হেডিং আছে, এখানে একটা হেডিং আছে, তারপর হচ্ছে এইখানে আছে, এইখানে আছে। দেখেন এই হেডিংগুলো প্রত্যেকটাই সম সাইজের, ঠিক কিনা? লেখা ভিন্ন বাট প্রত্যেকটা সম সাইজের।
মানে একই সাইজের সব, তাই না? আচ্ছা, এরপরে আসি, আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, এই অংশটাকে, এইখানে দেখেন এটা বোল্ড আছে, এগুলো কি আছে? নর্মাল টেক্সট, am I রাইট? নর্মাল টেক্সট সেম সাইজের এখানে আছে, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। আচ্ছা, এখানে আর আর লক্ষণীয় কি বিষয় আছে? আরও কিছু আছে? এনিথিং? ও আচ্ছা, এটা হচ্ছে ইটালিক, মানে না সরি ইটালিক না, একটু স্টাইলিশ ফন্ট ব্যবহার করছে, তাই না? এগুলো প্রত্যেকটাই স্টাইলিশ ফন্ট ব্যবহার করছে। আচ্ছা, লাইন স্পেস, ফন্ট স্পেস, হ্যাঁ এগুলো হ্যাঁ ঠিক আছে, ভালো পয়েন্ট। লাইনের যে গ্যাপ, একটা লাইন থেকে আরেকটার গ্যাপ, এটাকে আমরা লাইন স্পেস বলি। তারপরে হচ্ছে লাইন হেড বলি আসলে আলটিমেটলি সিএসএস এর ভাষায়। এরপরে আছে এইটা দেখেন, এইখানে যে লেখাগুলো লেফটেও একদম একদম হচ্ছে লাইন বরাবর আছে, ঠিক আছে না? এটা দেখেন একদম বরাবর আছে, ঠিক কিনা? তো এটাকে আমরা আবার বলতেছি কি জাস্টিফাইড। জাস্টিফাইড ছাড়াও কিন্তু হয়, যে লেফট লাইনে হইল, এখন যদি শেষ না হয় ওইটা একটু কমই থাকে, যেমন এটার ক্ষেত্রে হয়েছে এখানে দেখছেন। মাইক্রোসফট ওয়ার্ডেও আছে এরকম। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডেও এই ব্যাপারগুলো আছে। তো যেই কারণে বেসিক কম্পিউটিং যাদের জানা আছে তারা এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবে। তো এই মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্টকে আপনি যত প্রেজেন্টেবল করে করেন, ঠিক আছে, এইখানে এইচটিএমএলও করতে হবে আপনাকে অর্গানাইজড ওয়েতে। তো অর্গানাইজড ওয়েতে মাইক্রোসফট ওয়ার্ডে ওর কাছে নিজস্ব অপশনস থাকে, টুলস থাকে, সেটা দিয়ে করেন। বাট এইখানে তো সেই টুলস নাই, সেক্ষেত্রে আপনাকে কোড লিখে লিখে কাজটাকে করতে হবে। আচ্ছা, এখানে সামওয়ান ইজ টকিং উইথ সামওয়ান, এইটা একটু মিউট করে নিন সবাই। ওকে, তাহলে আমরা যদি এই লেখাটাকে এইখানে ইন জেনারেল নিয়ে বসাই, ধরেন এইখানে যা আছে পুরো জিনিসটাকে কপি করলাম, করে নিয়ে আমার বডির ভিতরে বসাই দিলাম। ভালো করে খেয়াল করেন আমি কি করতেছি, টেক্সটটা নিয়ে আমি বসা দিচ্ছি। ক্লিয়ার? দেখেন তো কি আসে আউটপুট। সব তো জগা খিচুড়ি পাকে গেছে। কেমন হইলো? এই যে জগা খিচুড়ি, ওখানে তো কলাম করে করা ছিল, কলাম আছে না। কলামের মধ্যে আমরা যদিও পরে যাব, কলামের মধ্যে যদিও আমরা পরে যাব, এই মুহূর্তে যাব না, হয়তোবা ক্লাসের শেষের দিকে কলাম কিভাবে করে সেটা শেখাবো। বাট ইনিশিয়ালি দেখেন এগুলো সব জগা খিচুড়ি পাকায় গেছে, সবগুলা ফন্ট সেম আছে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা খেয়াল করি, এইটা হলো হেডিং। তাহলে দেখেন এই সাইজের হেডিং আমাদের এখানে কোনটা আছে এই ডিজাইনের মধ্যে? আমরা এটাকে ধরতে পারি অথবা এটাকে, রাইট? পারি না? জি পারি। আমরা H2 ব্যবহার করি প্রত্যেকটা প্রশ্নের জন্য। ওকে, চলেন এইখানে আমরা যাই। ওই যে কোড লেখার সময় বলছি H2 এন্ড করলাম, এখানে যাই পুরো জিনিসটাকে কপি করলাম, নিয়ে মাঝখানে বসাইলাম। এইবার আমরা আসি আরেকটা H2 বসাইলাম, এটাকে কাট করলাম, এটার ভিতরে গিয়ে বসাইলাম, তারপরে আমি আবার লিখলাম H2, ক্লোজ করলাম, এটাকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এখানে বোল্ড করলে বোল্ড কিভাবে করে? ওটা ওখানে কি অর্ডার দিতে হয়? সেটাতে তো যাই নাই এখনো, যাইতে দাও, আচ্ছা ভাইয়া। যাইতে দাও, যাইতে দাও। আচ্ছা, তারপরে আমি কি করলাম, এখানে হচ্ছে H2 করলাম। তার মানে দেখেন আমি বলছিলাম যে সম সাইজ, তাই না? তাহলে প্রত্যেকটায় আমি H2 ব্যবহার করে এই পুরা লেখাটাকে বসাইলাম। আপনারা কি বোর ফিল করতেছেন নাকি? না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে রিলোড দিই। দেখেন এখানে একটা ঘটনা ঘটছে, যখনই আমি H2 ব্যবহার করছি তখনই ও করছে কি, একটা লাইন তৈরি করে ফেলছে, তাই না? একটা লাইন তৈরি করে ফেলছে, মানে ও স্ট্যান্ডঅ্যালোন ভাবে নিজস্ব একটা জায়গা নিয়ে নিছে, লেফট টু রাইট। বলতেছে যে ভাই এটা আমার জায়গা। H2 যেগুলো আছে এগুলো তো মানে কি বলবো, খাস বাংলায় বললে বলতে হয় যাতাই পইরা নিচে পড়ছে,
কিন্তু ও ওর জায়গা নেওয়ার পরে যেহেতু ওর এখানে জায়গা নাই, ও নিচে নেমে গেছে। ও কিন্তু নিজস্ব ক্ষমতা এখানে নিচে নামে নাই, ও ধাক্কা দিছে নিচে নেমে গেছে। ব্যাপারটা এরকম ছিল। তাহলে দেখেন এখানে প্রশ্ন ছিল কয়টা, আমি আবার একটু যাই। 1টা 2টা 3টা 4টা, আমাদের এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। কলামের ব্যাপারটাতে আমরা পরে যাব, এখন যাচ্ছি না। তো H2 দিলাম। এইবার আসি, দেখেন এটা কিন্তু খাপ ছাড়া অবস্থায় আছে, তাই না? এই যে লেখাগুলো মানে কোনো HTML ট্যাগের ভিতরে নাই, যেই কারণে আমরা এটাকে পি দিতে পারি। পি মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সম্পর্কে তার বোঝানোর কিছু নাই, নাকি আছে? প্যারাগ্রাফ। তাহলে আমরা এখানে একটা পি ক্লোজিং দিই, পি স্টার্ট করি। আচ্ছা, তারপরে পি দিলাম, এটার এন্ডে গিয়ে পি দিলাম। দেখেন এইটাও আবার আলাদা, এখানে কিন্তু 2টা প্যারাগ্রাফ আছে আলটিমেটলি। তাহলে আমরা এখানে পি দিলাম, ক্লোজিং করলাম। আচ্ছা, এরপরে আমরা আবার পি দিলাম, এটার শেষে গিয়ে বসাইলাম। এখন দেখেন এটা আর একটু সুবিধা হইতো যদি আমরা লাইনগুলো এখানে ব্রেক করে করে দিতাম, বা এটাকে যদি আমরা আর একটু অর্গানাইজ করে লিখি। আমি কোড লেখার সময় সাধারণত এইভাবে লিখি, মানে ট্যাগ উপরে থাকে এবং এটার এন্ড থাকে নিচে, তার মাঝখানে থাকে আমার ভ্যালু। আপনারাও চেষ্টা করবেন ওইভাবে লিখতে। তবে সিঙ্গেল লাইন যেগুলো থাকে, ছোট ছোট লাইন, সেগুলোর ক্ষেত্রে আবার ওইটা করি না, কিন্তু বড় লাইনগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই এইভাবে কোড লিখি। কথা বুঝছেন? তো আপনারাও এটাকে ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি তাহলে এটাকে একটু নামাই, এইখানে পিটাকে নিচে দিই। ওকে, এইটা নামাইলাম, এইটা নামাইলাম, এইটা নামাইলাম, নামাইলাম, এইটা। মিতু, লাইনে আসিস? আচ্ছা, আচ্ছা, কোড লেখার সময় এই যে প্যাটার্নটা আমি লিখলাম বা প্যাটার্নটা আমি ফলো করলাম, এইটা দেখেন, এটা করার জন্য ট্যাব দিলে, মানে সিলেক্ট করে ট্যাব, কিবোর্ডে ট্যাব দিলে 5 ঘর করে ডান দিকে যায়। দেখেন, খেয়াল করেন, দেখছেন? আবার এটা আমার শিফট ট্যাব দিলে এটা 5 ঘর করে সামনে আসে। এরকম লাইনে রাখবেন না, এটা 1 ঘর ভিতরে ঢুকাবেন, তাহলে আপনার কোড বুঝতে সুবিধা হবে এবং নির্ভুলভাবে কোড লিখতে পারবেন। দেখেন, ওই যে আমার কলাপসেবল এক্সপান্ডেবলের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করছেন? তার মানে এইভাবে আপনি বুঝতে পারবেন যে কোন ইসের আন্ডারে কোন কোডটা আছে। আচ্ছা, এটা গেল। এবার আমরা আবারও ওয়েব পেজে যাই। দেখেন এখানে এটা একটু রিপিট করবেন কিভাবে এই ট্যাবটা দিলেন? আচ্ছা, ট্যাব দিলাম, কিবোর্ডের ট্যাব আছে না, ট্যাব কি, দেখেন এই যে এইটা, আমি একটু দেখাই আপনাদের। কিবোর্ডের এই কিটা হচ্ছে ট্যাব, এইটা মানে শিফট সরি ক্যাপস লকের উপরে যেটা, এটা ট্যাব বলি আমরা। হ্যাঁ, যদি ট্যাব দেই, এদিকে একটু খেয়াল করবেন, এটা আমি এক্সপ্যান্ড করলাম, যদি সিলেক্ট করি, করার পরে যদি ট্যাব দেই, এটা 5 ঘর ভিতরে যাবে। যদি ট্যাব ব্যবহার করি 5 ঘর ভিতরে যাবে, আর যদি শিফট ধরে ট্যাব দেই তাহলে 5 ঘর লেফটের দিকে আসবে। বুঝছেন? ওকে, ঠিক আছে। আমরা তাইলে আচ্ছা, আমরা নতুন লিঙ্ক দেওয়ার সময় চলে আসলো, আমিও একটু ব্রেক নেই আর নতুন একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? সবাই আবার ওই লিঙ্কে জয়েন করেন। আমার একটু লিভ নিতে হবে। হ্যাঁ, নিতে পারেন, সমস্যা নেই।